বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রার আজকের অতিথি অন্তত আমি বলবো একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশের নাগরিক আন্দোলনের সামনের সারির অন্যতম ব্যক্তিত্ব, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন বিষয়ক যে কমিশন তার প্রধান এবং এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশন ওই পদাধিকার বলে সেই কমিশনের একজন সদস্য এবং সবচেয়ে ক্রিয়াশীল যারা আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে তার মধ্যে অন্যতম ডক্টর বদিউল আলম মজুমদার আমার সঙ্গে স্টুডিওতে। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। অনেক ধন্যবাদ। যেহেতু আপনার নামের সঙ্গে নির্বাচন জড়িয়ে আছে, আমি নির্বাচনী প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কবে হবে বাংলাদেশে, জাতীয় সংসদ নির্বাচন? আমি যদি জানতাম তাহলে আপনাকে বলতাম। আপনার কি ধারণা? কারণ নির্বাচন আপনার কাজের একটা প্রধান বিষয়, যে কারণে আমার যত মনে পড়ে আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে আপনি একটি কমিশনের প্রধান এবং অনেক কাজ করেছেন, কিন্তু আমি তো মনে করি কমিশনের প্রধান বা কমিশনই দরকার ছিল না, খালি আপনার প্রস্তাব আপনি গত কয়েক বছর যা করেছেন সেটা হাজির করলেই যথেষ্ট ছিল। আমার প্রতি আস্থা অতীতেও ছিল, এখনও আছে, আমি এই জন্য ধন্যবাদ। তবে আপনি কি মনে করেন, আপনার সেন্স বা আপনার পারসেপশন কি যে কবে হবে নির্বাচন? আসলে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন যে এই বছরের মধ্যে হবে। আমার মনে হয় শেষ বক্তব্য হলো ডিসেম্বরের মধ্যে হবে, কিন্তু ওনার এবং ওনার পারিষদবর্গের কথা এটাও এসছে, মার্চের কথা এসছে, জুনের কথা এসছে। আমি মনে করি যে ওনার শেষ বক্তব্য ডিসেম্বরের মধ্যে, তা আমি তো আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই হবে। এবং আমার তো মানে ডিসেম্বরের মধ্যে হবে না এই জন্য এটা ভাবার কোনো অবকাশ আছে বলে অন্তত আমি মনে করি না। 11টি কমিশন 6টি কমিশন রিপোর্ট দিয়েছে এবং সেই 6টি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করেছে এবং কমিশন প্রধান হিসেবে আপনি সেখানে আছেন। এবং আমি যতদূর জানি যে 2-3 জন আপনারা সক্রিয়, বিশেষ অন্তত 2 জন তো বটেই, তার মধ্যে আপনি একজন। ঐকমত্য কত দূরে বা কত কাছে? ঐক্যমত্য নির্ভর করবে সংশ্লিষ্ট অংশীজনের উপর, এবং সবচেয়ে বড় অংশীজন হলো রাজনৈতিক দলগুলো। তো রাজনৈতিক দলগুলো আমরা তো যেটা করেছি, আমরা 6টা কমিশনের যেই সুপারিশগুলো দিয়েছে তার থেকে 166টা সুপারিশ আমরা একত্রিত করে একটা স্প্রেডশিট তৈরি করে ওনাদের কাছে পাঠিয়েছি। তো ওনারা যত শীঘ্র এইসব বিষয়ে কিংবা অন্যান্য যেই সুপারিশগুলো আছে সেই সব বিষয়ে যেগুলো তারা মনে করেন গুরুত্বপূর্ণ এবং যেগুলো সম্পর্কে তাদের মতামত দেওয়া প্রয়োজন বলে মনে করেন, যত শীঘ্র তারা মতামত দেবেন, একটা ঐক্যমত্যে পৌঁছবেন, তত শীঘ্রই আমাদের কাজ শেষ হয়ে যাবে, তত শীঘ্রই আমরা আমাদের নিজস্ব স্থানে ফিরে যেতে পারবো। সেটা তো আমরা বুঝলাম, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে যেটা বলেছেন, রাজনৈতিক দলগুলো স্বল্প প্যাকেজ চাইলে ডিসেম্বরের মধ্যে, বড় প্যাকেজে তারা রাজি হলে জুনের মধ্যে। কিন্তু আমি বুঝতে চাইছি যে প্র্যাকটিক্যালি আসলে কি হচ্ছে, মানে ঐকমত্যে পৌঁছবার জন্য কি কাজ হচ্ছে, আপনাদের মেথোডোলজি কি এবং সেটাকে অংশীজনরা কিভাবে নিচ্ছে? ইতিমধ্যেই তো কিছু কিছু কাজ আপনারা করেছেন এবং তা থেকে কী ধরনের সাড়া পাচ্ছেন এবং কতটা আশাবাদী? কারণ আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের সময়কে কেন্দ্র করে, সংবিধানকে কেন্দ্র করে, সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দুটো শক্তিমান রাজনৈতিক দল, এই মুহূর্তে দুটো, যদিও শক্তির তাদের অনেক বড় পার্থক্য আছে বলে আমি মনে করি, অনেক এর বাইরে যে নতুন রাজনৈতিক দল হয়েছে যারা আবার ক্ষমতার কাছাকাছি বলে সবাই মনে করেন যে ক্ষমতার আশীর্বাদ পুষ্ট, তাদের চাওয়া আরেক রকমের বা এক রকমের কোনো একটা আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে যেটা মিলে যায়, সেখানে আসলে ঐকমত্যটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা আপনারা কতটা আশাবাদী আসলে? ওকে, আমরা যে সকল প্রস্তাবগুলো দিয়েছে এই 6টা সংস্কার কমিশন, 2 ধরনের প্রস্তাব আছে। কতগুলো প্রস্তাব হলো এগুলো যে নির্বাহী আদেশের মাধ্যমে কিংবা অধ্যাদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভব, এবং এগুলো সকলেরই প্রায়, এগুলো সবগুলো সম্পর্কে প্রায় সকলেই একমত আমি মনে করি, এগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য। এর বাইরে আমরা যে 166টা বের করেছি, যেখানে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন, তাদের একমত হওয়াটা এবং তাদের একমত হয়ে তাদের এগুলো কীভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে একমত হওয়া, এই শুধু সুপারিশগুলো নয়, কী প্রক্রিয়া এগুলো বাস্তবায়িত হবে সে ব্যাপারেও তাদের ঐক্যমত্য দরকার। তো এগুলো সম্পর্কে
তারা যত শীঘ্র তাদের মতামত দেবে এবং একটা ঐক্যমতে পৌঁছবে তত শীঘ্রই আমার মনে হয় আমরা না, বাট নির্বাচনের দিকে এগিয়ে যাব। আপনারা তো ফ্যাসিলিটেটর, জি। ফ্যাসিলিটেট করছেন, সো আপনাদের তো একটা টার্গেট থাকা নিশ্চয়ই আছে, এক ধরনের মেথোডোলজি আছে, সেটাই আমি বলতে চাইছি। আমাদেরকে 6 মাসের একটা সময় দিয়েছে। তো আমি মনে করি কতদিন গেছে? মাসখানেক, Okay. আরো 5 মাস। মাসখানেকের একটু বেশি। ওকে। তো এই আমি মনে করি যদি আমরা আগামী মাস দুয়েকের মধ্যে যদি আমরা একটা সমঝোতা না পুষতে পারি তাহলে এটা আরও অনেক দূর গড়াবে এবং যেটা পরিণতি হতে ইতিবাচক হবে না। কতটা সমঝোতা চান আপনারা, মানে কতগুলো, যেহেতু আপনি অনেকগুলো বিষয় বলেছেন, 166টি, কতগুলো বিষয়ে সমঝোতা হলে আপনারা মনে করেন যে আপনি যে বিপদের দিকে যাওয়ার কথা আশঙ্কা করছেন সেই বিপদে বাংলাদেশ যাবে না? তার দুই ধরনের এখানেও দুই ধরনের বিষয় আছে, দুই ধরনের সুপারিশ আছে। কতগুলো সুপারিশ সংবিধান সংশোধন করতে হবে এবং সেইগুলো সম্পর্কে ঐক্যমতে পৌঁছতে পারলে ভালো এবং আমি আশা করি তারা ঐক্যমতে পৌঁছবে। আর এর বাইরেও কিছু কিছু আছে যেগুলোর ব্যাপারে ঐক্যমত্য প্রয়োজন। তো আমি মনে করি ওগুলোর সম্পর্কে ঐক্যমতে পৌঁছাবো সহজ। এই পর্যন্ত আমরা আমার যতটুকু মনে পড়ে 15টার মতো দলের কাছ থেকে আমরা সাড়া পেয়েছি। তারা তাদের এই স্প্রেডশিটগুলো। কতটা দলের সঙ্গে আপনারা কাজ করছেন, মানে কতটা দলকে আপনারা? 38টা দল এবং জোট মিলে মোট 38টার কাছে আমরা পাঠিয়েছি। আমরা 15টার কাছ থেকে পেয়েছি, আরও বেশ কয়েকটা দল সময় চেয়েছে। তো আমি আশাবাদী হতে চাই আমরা এ পর্যন্ত যে সাড়া পেয়েছি এবং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউ প্রত্যাখ্যান করে নাই, যদিও যে মিডিয়াতে অনেক কিছুই বলা হয়, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা 6 কমিশনের প্রধানরা এখন নতুন একটা দায়িত্বে, এবং আমি বলছি যে আপনি তাদের মধ্যে সক্রিয়। প্রফেসর আলী রিয়াজ অত্যন্ত সক্রিয় এবং তিনি তো ভাইস চেয়ার। সো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনাদের নিজ নিজ কমিশনের যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে এখন ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার একটা চেষ্টা হচ্ছে। সেই রিপোর্ট যখন আপনারা ঘোষণা করেছেন বা ওই সময়টাতে যে আলোচনা প্রতিক্রিয়া সমাজের বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক দলগুলোতে থেকে আপনারা যেসব প্রতিক্রিয়া পেয়েছেন নানাভাবে গণমাধ্যমের সূত্র ধরে, তাতে আপনারা কি মনে করেন যে আসলে আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য কতটা সম্ভব হবে? আমি তো মনে করি সম্ভব। আমি মনে করি অনেকগুলো না, আপনি মনে করেন সম্ভব মানে হচ্ছে আপনি টেবিলের অপর প্রান্তে থাকলে আপনি মনে করছেন সম্ভব হবে, কিন্তু আমি আপনাকে আপনার জায়গায় রেখে বাকিরা যেই জায়গায় আছে সেখান থেকে আপনি কি মনে করেন? কত সাধারণ জনগণের, না সাধারণ জনগণ বা অংশীজনরা আপনার ভাষায়। আমরা যে অংশীজনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করেছি, তো আমি তো দেখেছি একটা আকাঙ্ক্ষা কতগুলো বিষয়ে একমত হওয়ার এবং কতগুলো বিষয়ে একমত হয়ে যেই এই পর্যায়ে শেষ করে এই পদক্ষেপের ইতি টেনে পরবর্তী পদক্ষেপে নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার। তো আমি আশাবাদী। আপনি বলছিলেন যে আপনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আপনি বলছিলেন আপনি বিশ্বাস করেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে? আমার অন্য কোনো কারণ নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না বলে এই ধারণা করার। আমি তো প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন কমিশনও সক্রিয় এবং আমরাও এই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য সৃষ্টি করার। তো আমি তো এর কোনো কারণ দেখি না। যদি ডিসেম্বরে নির্বাচন না হয়, আপনার সঙ্গে যদি আমি জানুয়ারির শুরুর দিকে কথা বলি, আপনার টেক কী হবে? আমার কী হবে মানে আপনি আপনার বক্তব্য তখন কী হবে, মানে আপনি তখন বিষয়টাকে কীভাবে নেবেন? কারণ আমি মনে করি বাংলাদেশের নির্বাচন নিয়ে জনগণের পালস, রাজনৈতিক দলের পালস, প্রশাসন, নির্বাচন কমিশন, এগুলো আপনার চেয়ে বাংলাদেশে কেউ ভালো বোঝে না। সেই কারণে আপনার কাছে আমার প্রশ্ন যে 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন না হয়, আমি যদি আপনার সঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহে কথা বলি, আপনি কি বলবেন? আমার মনে হয় হয়তো একটু সময়ের হেরফের হতে পারে। কতখানি? হ্যাঁ, আমি জানি না, তবে আমি মনে করি জুনে গেলে বৃষ্টি, তারপরে পরের ডিসেম্বর। আমি আশাবাদী। আমি বিশ্বাস করি যে ডিসেম্বরের আশেপাশেই নির্বাচন হবে এবং এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করি না এবং আমি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কাছে ধারেও নাই।
আমি একজন নাগরিক হিসাবে এবং আমি এই যে কাজটা করছি সম্পূর্ণভাবে অবৈতনিকভাবে স্বেচ্ছাব্রতী হিসাবে এই কাজটা করছি। কারণ এত বছর যেই কথাগুলো বলে আসছি, যেই সমালোচনাগুলো করে আসছি, যেই 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 ত্রুটির কথা বলে আসছে নির্বাচনী ব্যবস্থার এবং গণতান্ত্রিক ব্যবস্থার, সেই ত্রুটিগুলো দূর করার ব্যাপারে আমার একটা ভূমিকা রাখার নিঃসন্দেহে। কিন্তু আপনি তো যদি দুধ খেতে চান বা পছন্দ করেন, দুধ তো সেই পাত্রে রাখবেন যেই পাত্রটা খাওয়া যাবে, তাই নয় কি? আমি তো আমরা সরল বিশ্বাসেই এই কাজটা সৎ উদ্দেশ্যে, সরল বিশ্বাসে এবং জনকল্যাণে আমরা এই কাজটা করছি। তো আমি আশা করি যে সংশ্লিষ্ট সকলেই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, তাহলে কিন্তু আমরা আমাদের ডক্টর বদিউল মজুমদার, আপনি বাংলাদেশে একটা ভালো নির্বাচনের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন, লেখালেখি করছেন, আদালত পর্যন্ত গিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ আমি বলছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, নানান কিছুর জন্য অনেকের বিরাগ ভাজন হয়েছেন, ঝুঁকি নিয়েছেন, এবং আপনার সংস্কার কমিশনের রিপোর্ট সব মিলিয়ে নির্বাচনের জন্য দুটো একটা তো প্রতিষ্ঠান যদি বলি আমি, নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে সরকারের ভূমিকা অত্যন্ত, মানে শুধুমাত্র সরকার ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব না, আবার নির্বাচন কমিশন ছাড়াও শুধু সরকারের পক্ষে নির্বাচন কমিশন। এবং আপনি আপনার কমিশনের রিপোর্ট বলি বা আপনার আকাঙ্ক্ষা বলি, আদালতের প্রসঙ্গ বলি, নির্বাচন করতে হলে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার। অবশ্যই বাংলাদেশের বাস্তবতায় কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আমার প্রশ্ন আপনার কাছে, আমি বিশ্বাস করি যে আপনি অনেস্টলি অ্যান্সার করবেন, আপনি কি মনে করেন কিনা বর্তমান সরকার নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর বিবেচনা থেকে? আমি একটা প্রশ্ন আছে অবশ্যই, যে আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি এখনো সরকারে আছে, তো এটা নিয়ে প্রশ্ন আছে। তো আমি আশা করব যে তারা কি ছাত্রদের প্রতিনিধি, না তারা এখন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধি বা একটি রাজনৈতিক দল করবার প্রক্রিয়ার মধ্যে ছিলেন, বা একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি বা ছাত্রদের একটা অংশের প্রতিনিধি? তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব তারা করেন? সেটা তো আমাদের না, আপনি একজন অর্থনীতিবিদ, আপনি শিক্ষক, আপনি নাগরিক সমাজের নেতা, আপনি দেশের বাইরে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আপনি কেন এটা বলতে পারবেন না? আমি জিজ্ঞেস করছি যে 3 কোটি মানুষ, 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব তারা করেন কিনা? 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব আমরা তো কোনো জরিপ করি নাই এবং কোনো রকম নির্বাচনও করি নাই। নির্বাচনের মাধ্যমে তারা আসে, পুরো সরকারি পারসেপশন তো আছে, বোঝা তো যায়, এবং পারসেপশন ম্যাটার করে পলিটিক্সে। পুরো সরকারি করতে হয়েছে নির্বাচনের মাধ্যমে নয়, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসছে, জনগণের সমর্থনে তারা এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তো তারা যখন সরকারের অন্তর্ভুক্ত হয়েছে তখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা অন্তর্ভুক্ত হয়েছে। এখন তারা ছাত্রদের এখন প্রতিনিধিত্ব করে কিনা সেই নিয়ে প্রশ্ন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই বলেছে, সমন্বয়ক দল অনেকে বলেছে যে তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়াই হয়নি যে তারা সরকারে যাবে কি না, কে যাবে সেটা তো আলোচনা করে এখন যেটা আমাদের অনুধাবন করা দরকার, নিঃসন্দেহে যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি প্রসেসটা নিয়ে আলোচনা করছি। যেটা তাদের ভূমিকা নিঃসন্দেহে এই যে গণ অভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গণ অভ্যুত্থানটা যেটা হলো, আমার যেটা ধারণা, এটা কোনো পরিকল্পিত নয়, এটা স্পন্টেনিয়াস ঘটেছে। এবং এটা কি মনে হয় না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে তাদের নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল এবং কক্ষিগত করবার চেষ্টা করেছিল পুরো ইতিহাস, এখানেও এই যে হাজারের বেশি, প্রায় 1,500 মানুষের আত্মদান, 20,000-20,000-এর মতো আহত, বা এই যে লক্ষ কোটি জনতা রাজপথে নামলো ঝুঁকি নিয়ে জীবনের, 80টি শিশু জীবন দিল, সেটাকেও কেউ কক্ষিগত করবার চেষ্টা করেছে, এটা মনে হয় না? বা এটা বললে কি খুব অত্যুক্তি হবে? এখন এই যে ধরেন এই গণ অভ্যুত্থানের পর আমাদের তো কত 18-19 কোটি মানুষ, 20 কোটি হতে পারে, হ্যাঁ 20 কোটি হতে পারে। তো তখন তো আমরা যেই একটা পোলিংয়ের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে আমরা ঠিক করি নাই এরা সরকারে যাবে, তখন ওই পরিস্থিতিতে যে একদল ব্যক্তি, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি সর্বজন শ্রদ্ধেয়, তাকে আহ্বান করা হয়েছে, তিনি দায়িত্ব নিয়েছেন এবং তিনি নির্ধারণ করেছেন কারা কারা সরকারে যাবে। হয়তো সঠিকভাবে কিংবা আমরা একমত হতে পারি, দ্বিমত হতে পারি, কিন্তু
সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং এটা কিন্তু নির্বাচনের মাধ্যমে হয়নি যে অমুক প্রতিনিধি নয় কিংবা অমুকে বেশি ভোট পেয়েছে অমুকে কম ভোট পেয়েছে এটা কোনো আপনি নিজেই বলছেন এটা কোনো পরিকল্পিত ছিল না, আগের থেকে নির্ধারিত ছিল না এবং সেই প্রেক্ষাপটে কতগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে, সেই সিদ্ধান্ততে তারা সরকারের অন্তর্ভুক্ত হয়েছে। আমি তার সাথে একমত কি দ্বিমত সেটা ভিন্ন। ওই উত্তেজনাকর মুহূর্তের সুযোগ কিছু মানুষ নিয়েছেন সেটা বললে অন্যায় হবে? মানে ওই যে সুযোগ সন্ধানী কিছু মানুষ সুযোগটা নিয়েছেন কেবল? আমার মনে হয় এটা বললে বোধহয় অত্যুক্তি হবে, এটা বললে বেশি বলা হবে। এই ছাত্র প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা জীবনে আমি নিজেও সেটা বলেছি। আমি বলছি শুধু আমি তাদের কথা মিন করিনি, আমি বলেছি কিছু মানুষ যারা ওই প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হ্যাঁ, কিন্তু যারা, আমি ছাত্রদের কথা বলছি না, যারা সামগ্রিকভাবে যারা সরকারের অন্তর্ভুক্ত হয়েছে তাদের কেউ কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের জীবনের ঝুঁকি নিয়েছে, তারা ওই যে বেঁচে নাও থাকতে পারত। আবার কেউ কেউ ইতিহাসের 17 বছরে কোনো পর্বেই ছিল না। হ্যাঁ, ঘটেছে, এটা সত্য। তো এখন একটা সরকার চালাতে হলে যেই সিদ্ধান্ত নেওয়া তারা নিয়েছে, আমি এই সিদ্ধান্তের সাথে ছিলাম না এবং আমার কোনো রকম এ ব্যাপারে সাফাই গাওয়ার কিংবা আমার কোনো যৌক্তিকতা নেই, না, কোনো কারণ নেই। আপনি তো একজন একাডেমিক এবং অ্যানালিস্ট, একজন ওই সময়ে কতগুলো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল, একটা সরকার গঠন করার অপরিহার্য ছিল। তাই প্রফেসর ইউনূস তার বিবেচনা শক্তিতে এইসব ব্যক্তিদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন। তিনি মনে করেছেন যে এদের মাধ্যমে তার উপর যে দায়িত্ব পড়েছে সে দায়িত্বটা পালন করা সম্ভবপর হবে। এটা ওই যে এখন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রে বলে মানডে মর্নিং কোয়ার্টার ব্যাকিং, যে আমরা পরবর্তীতে এ নিয়ে অনেক রকম সমালোচনা করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার দিন খেলা হয়, ফুটবল খেলা হয়, তাদের ওই যে সব ইয়েটে পরে সেই হেলমেট পরে খেলাধুলা হয়। তারপরে কোয়ার্টার ব্যাক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই খেলায়। তো এই কোয়ার্টার ব্যাক কী ভুল করেছে, কী করা উচিত ছিল, সে নিয়ে সোমবার দিন পরদিন অনেক রকম জল্পনা কল্পনা হয়। তো এখন আমরা অনেক রকম জল্পনা কল্পনা করতে পারি, কিন্তু সেই মুহূর্তে কতগুলো সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম, যদি এক কথায় উত্তর দেন যে আপনার আকাঙ্ক্ষা, আপনার লড়াই সংগ্রাম, আপনার অ্যাক্টিভিজম সব প্রমাণ করেছে যে আপনি মনে করেন এবং আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে এটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। অবশ্যই আপনি সেই জায়গায় আছেন নিশ্চয়ই। সেই জায়গাতে যদি থাকেন, আমার প্রশ্ন যে এই সরকার নিরপেক্ষ আছে দলীয়ভাবে, সেটা বলা যাবে কিনা? প্রশ্ন আছে। এখন ভবিষ্যতে বলে দেবে তারা আগামী দিনে কি করবে, যে এই ছাত্র প্রতিনিধিরা সেই সরকারে থাকবে কি থাকবে না। এখন পর্যন্ত নির্বাচনকে প্রভাবিত করার কোনো রকম সুযোগ আছে বলে আমি মনে করি না, কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু যেটা আপনি জানেন যে তারা দল করবে বা আরও অন্যান্য উপদেষ্টারাও বা সরকারের ঘনিষ্ঠ অন্য কারো তাদের প্রতি ব্লেসিং সমর্থন থাকতে পারে। কেউ কেউ প্রধান উপদেষ্টার কথাও বলেন, তিনি একটি সাক্ষাৎকারে তাদেরকে এক ধরনের আশীর্বাদের কথাও বলেছেন এবং অন্যান্য রাজনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেক্ষেত্রে এটা নিরপেক্ষতা থাকে কি না? আমি এখন পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলব না। আপনি তুলবেন না, আপনার মনে নিশ্চয়ই আছে, বাট আপনি তুলছেন। প্রশ্নের সাথে এই কথা বলবো যে নিয়ে প্রশ্ন উঠছে এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে। অবশ্যই এবং যে কারণে কে এম হাসানের মতো তার বিচারিক জীবনে কোনো প্রশ্ন না থাকলেও অবশ্যই তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারেননি এবং সেটা নিয়ে একটা লঙ্কাকাণ্ড বাংলাদেশে ঘটেছে। আপনি কি মনে করেন না কিনা গত কয়েক মাসের পারফরমেন্সে সরকারের আইন শৃঙ্খলা সহ অন্যান্য যেগুলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, এই কয়েক মাসের পারফরমেন্সে মনে করেন কিনা যে একটা ভালো নির্বাচন করবার জন্য তারা ক্যাপেবল? এখন সরকার তো যাদেরকে নিয়ে আছে, এই সরকারকেও সেই আগামী ধরেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তো আরও 9 মাস 9.5 মাসের মতো আছে প্রায়। তো এর মধ্যে সরকার পরিবর্তন হতে পারে এবং আমরা তো, আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ, আপনার কাছে কোনো তথ্য আছে? না, আমার কাছে তথ্য নেই, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে যখন 15ই ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন এবং সেই মিটিংয়ে বলেছেন যে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করছি।
আমরা যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য সৃষ্টির একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তো একটা নূতন ধাপ। তো এই হতেই পারে সরকার পরিবর্তন হতে পারে, যাদেরকে নিয়ে সরকার গঠিত হয়েছে তারা নাও থাকতে পারে, তো সেই সম্ভবত থেকেই যায়। তো আমি আশা করব যে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এত বছর পর্যন্ত বাই দি ওয়ে আমি নাগরিক সমাজের এখনও প্রতিনিধি। আমি 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 আপনাকে সেখান থেকে সরিয়ে দিইনি, আমি বলেছি যে মানে অন্তত ওই সময় পর্যন্ত ছিলেন, কিন্তু এখন আপনি একটা স্পেসিফিক দায়িত্ব পালন করছেন। যেমন আমার দর্শকরা অনেকেই বিশ্বাস করবে বা হয়তো তারা অযৌক্তিক বা আমি অযৌক্তিক, যে আপনি যা বলতে চান তার সব আপনি মন খুলে আজকেও বলতে পারছেন না, বাট আপনি যখন পুরোপুরি যে সময়টাতে নাগরিক সমাজের প্রতিনিধি আমি যেটা বলছিলাম ভূমিকায়, সেই সময় পর্যন্ত আপনি সবই বলতে পারেন। আমি একটা জিনিস কি, যে কোনো কারণেই আপনি পারছেন না, না বা হয়তো এখন যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করবার কারণে বলতে পারছেন। হ্যাঁ, কতগুলো জিনিস আমি বলতে পারবো না, সেটাই মিন করছি আপনাকে। যেমন আমি ঐক্যমত্য সৃষ্টি করার একটা প্রক্রিয়া আছে এবং আমরা ফ্যাসিলিটেটর, আমরা সহায়ক, আমাদের কোনো মতামত নেই ওখানে, আমরা সহায়ক। এবং এখানে অনেক আলাপ আলোচনা হচ্ছে, অনেক রকম অনানুষ্ঠানিকভাবে, এগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা সম্ভব নয়। বাট কিন্তু আমি নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে এখনও আমি এখন যে দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সুজনের সম্পাদক হিসেবে। আমি এখনও সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছি, যদিও আমি ওখানে সময় দিতে পারছি না, এবং আমি এখনও সোচ্চার ভূমিকা। আপনি সুজনের প্রতি অবিচার করছেন। আমি যে কটা বলছিলাম যে এত বছর থেকে, বহু বছর, এখন আমি 91 সনে দেশে ফিরে এসেছি, তারপরে এরপর থেকেই আমি এই যে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার এই কাজগুলো করে আসছি এবং সমালোচনা করে আসছি। কী দোষ ত্রুটি আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমি সরকারের অংশ ছিলাম না এবং আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আমাকে যখন এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, যেদিন ঘোষণা করা হয়েছিল ওই যে টেলিভিশনে, সেদিন ঘোষণার আগ পর্যন্ত, ঘোষণার কয়েক মিনিট আগে আমি জানতে পেরেছি একজন সাংবাদিকের আমাকে ফোন করে কনগ্রেচুলেশন জানানোর জন্য। তো আমি জিজ্ঞেস করলাম কী জন্য কনগ্রেচুলেশন, বলতে আপনার উপর একটা দায়িত্ব আসতেছে। কী দায়িত্ব? তারপর উনি আমাকে পাঠালেন আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্য, লিখিত বক্তব্য। তো সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমি এই ব্যাপারে সোচ্চার ছিলাম, এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে, আমার একটু পড়াশোনা আছে, এই ব্যাপারে আমি অনেক বিষয়ে অনেক কিছু বলেছি এবং অনেক সমাধানের কথা বলেছি, অনেক সমস্যার কথা বলেছি। তো হয়তো মনে করেছে যে হয়তোবা আমার সহায়তায় এই একটা কমিশন গঠনের মাধ্যমে আমাকে প্রদান করে হয়তোবা নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করার, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার একটা সুযোগ সৃষ্টি হবে। তো আমি এতদিন যে কথাগুলো বলার চেষ্টা করেছি, যেই সমালোচনাগুলো করেছি, এটা বাস্তবে প্রতিফলন ঘটার এটা একটা সুযোগ। তো আমি মনে করি আমার জন্য এই আমাকে যখন আহ্বান করা হয়েছে সেটা না বলা, এটা আমি মনে করি দায়িত্ব জ্ঞানহীনতা। সেটা আপনি দায়িত্ব পেয়েছিলেন কোন মাসে? আমার মনে হয় নভেম্বর বোধ হয়, এটা কি। আপনি সেদিন মনে করেছেন যে আপনার এতদিনকার পরিশ্রম, ত্যাগ যা আপনি করেছেন সেটা বাস্তবায়ন করবার একটা সুযোগ আপনার জীবনে আসলো। আমি বলেছি আপনার জীবনে আমি বলেছি আমি একটু যে আমি তো একজন জ্যেষ্ঠ নাগরিক, আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক দায়িত্ব পালন করেছি। আমি অধ্যাপক ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি নাসাতে কাজ করেছি, কিন্তু আমি মনে করছি এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট ছিল। সো আমি নভেম্বর থেকে এখন আমরা কথা বলছি মার্চ মাসে, এবং আপনি মনে করছেন যে আপনার সেই সুযোগ আপনি কাজে লাগাতে পারবেন বা পারছেন, বা আপনার যে স্বপ্ন বা আপনার যে কাজ সেটা বাস্তবায়িত হবে? বাস্তবায়নের দায়িত্ব আপনার না, আমি জানি। হ্যাঁ, আমি জানি না হবে কিনা, তবে আমার কাজটা কি মনে হচ্ছে আপনার কাছে? ওই যে মাদার তেরেসা একবার বলেছিলেন যে এই যে সমুদ্র, এই সমুদ্রে তো অথই পানি, কিন্তু আমি হয়তো এক ফোঁটা জল সেখানে দিতে পারি, কিন্তু আমি এক ফোঁটা জল না দিলে এই সমুদ্রটা অপূর্ণ থেকে যাবে। তো আমার যতটুকু করণীয়, আমার যতটুকু করার ক্ষমতা আছে, আমি যতটুকু অবদান রাখতে পারি, সে অবদানটুকু আমি রাখার চেষ্টা করছি এবং করব।
যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। আমাদের দেশে যেই পরিস্থিতিতে এতগুলো প্রাণহানি ঘটেছে, এতগুলো যে প্রাণ অকালে চলে পড়েছে, এতগুলো লোক আহত হয়েছে, এর যেন পুনরাবৃত্তি না ঘটে। তাদের রক্তের ঋণ শোধ করার জন্যেই, এদের রক্তের ঋণ শোধ করার জন্যই কিন্তু আমি এই দায়িত্বটা নিয়েছি। একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ এবং অংশীজনদের ভূমিকা বা তাদের কমফোর্টটা খুব জরুরি। এবং আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে তার কর্মের জন্যে, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে বহু রক্তদায় গাত্রদানের মধ্য দিয়ে। সামনে নির্বাচন, কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, তাদের ফাঁসিতে দেওয়ার আগে নির্বাচন হবে না, এরকম কথা বলা হচ্ছে। একই সঙ্গে এই আন্দোলন সংগ্রামে অন্যান্য বড় বড় স্টেক হোল্ডার যারা আছে, যেমন ধরেন যাক বিএনপি, এখন আওয়ামী লীগ বিদায় বিএনপি হটাও বা বিএনপি ঠেকাও। ওদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নিঃসন্দেহে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তারা যদি সেই দিন সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, যেটা 1990 সালেও জেনারেল নুরুদ্দিন করেছিলেন। তো এখন জেনারেল ওয়াকারকে হটাও, বিএনপিকে ঠেকাও, আওয়ামী লীগকে বা স্পেস দেওয়া যাবে না, আপনি কি মনে করেন কিনা? এবং যারা এগুলো বলছেন তারা সরকারের কাছের লোক, ভেতরকার এবং কাছের, আমি এভাবেই বলি, মানে পারসেপশনটা তাই যে তারা আসলে সরকারের কাছের। এই বক্তব্য দিয়ে আপনি একটা ভালো বা এই প্রবণতা দিয়ে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন? আপনি বলতে না, আমি সরকারকে মেইন করছি বা ইলেকশন কমিশনকে মেইন করছি। আমি আশা করি যে সবাই আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, এবং দায়িত্বপূর্ণ পদে যারা আছে তাদের দায়িত্বশীলতা গুরুত্ব আরও বেশি। তাই আমি আশা করি সবাই দায়িত্বশীলতার পরিচয় দেব। তবে আমরা আমাদের রাজনীতিবিদদের এবং রাজনীতির সাথে যারা জড়িত, শুধু তাই নয়, সব মানুষই অনেক কিছুই বলে, এবং রাজনীতিবিদদের, আমরা যদি এখন রাজনীতিবিদদের বক্তব্যের দিকেই তাকাই, তাহলে যারা যে দলের উচ্চ পর্যায়ে আছে তাদের বক্তব্যের সাথে কিন্তু তাদের দলের অন্যান্য নেতাকর্মীদের অনেক ক্ষেত্রে অনেক পার্থক্য। তো এইরকম অনেক বক্তব্যই অনেকের কাছ থেকে আসে। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা যখন নির্বাচনের দিকে ধীরে ধীরে অগ্রসর হব, এই রকম অস্পষ্টতা, এই রকম পরস্পর বিরোধী কথাবার্তা কিংবা যেটা নির্বাচনকে বিঘ্নিত করবে সেই ধরনের কোনো রকম বক্তব্য যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল পদে আছে, তারা সেগুলো থেকে বিরত থাকবে, এবং আমরা একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং এটা আমাদের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি আমরা করতে না পারি, এই কলঙ্ক আমরা দূর করতে পারবো না। কারণ এই তিনটা গত নির্বাচন যেই কলঙ্কজনক নির্বাচন হয়েছে, এবং এত রক্তের পর, কলঙ্ক হয়তো সবসময় অনেকে মনে করতে পারেন যে কলঙ্ক সবসময় খারাপ কিছু না, চাঁদেরও কলঙ্ক আছে, কলঙ্ক না থাকলে চাঁদ হয় না, এর মূল্য আছে, সেরকম কলঙ্ক আছে, কিন্তু এর মূল্য আছে। যদি কেউ মনে করে থাকেন যে চাঁদেরও কলঙ্ক আছে, আমারও থাকুক কিছু কলঙ্ক, না হলে তো এখানে মূল্য আছে। সোনার মধ্যে খাত থাকতে হয়, আমার মধ্যেও না হয়, আমাদের মধ্যেও না হয় থাকলো যে এখানে কিন্তু মূল্য আছে। এই 1500 থেকে 2000 প্রাণ তারা ঝরে পড়েছে, তাদের মধ্যে অনেকগুলো শিশু, আপনি বলছেন 80 জনের মতো শিশু, এবং 25-30 হাজার ব্যক্তি এমনভাবে আহত হয়েছে। তাদের অনেকে, কালকে আমাকে একজন ফোন করে বলল তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল এবং সে চলে আসছে, এবং চলে এসে আমাকে এয়ারপোর্ট থেকে ফোন করলো যে আমার চোখটা ভালো হইল না। সে কাঁদতে কাঁদতে বলল, এবং আমার চোখ দিয়ে পানি এসছে। আমি বুঝি যে আপনার সিম্প্যাথি, এমপ্যাথি সবটাই আমি বুঝি, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই আন্দোলন সংগ্রামের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে সরকার একটা প্রকৃত একটা তালিকা হাজির করেছেন তারা, আমরা সবাই বলি, আপনি নিজেও বলেছেন কথার প্রসঙ্গে, 1000-এর অধিক মানুষ, 1500 আমরা জানি, এবং এইটা হিসাব করা খুব ডিফিকাল্ট টাস্ক না। আমরা যদি এখনও অনেকে কনফিডেন্টলি বলি যে 71 সালে কত শহীদ হয়েছে, সেটাও আমরা প্রকৃত সংখ্যাটা বের করতে পারি, তাহলে এটা খুব কঠিন কাজ না। কিন্তু সরকার একটা হিসেব শেষ পর্যন্ত কোনো রকমে বের করলো বহু মাস পরে 800 কতজন, আর জাতিসংঘের হিসেবে আপনি জানেন প্রায় সেটা 1300-1400-র মতো, 1500-র কাছাকাছি। আহত যারা, তাদের এখনও কান্না আমরা শুনতে পাই, তাদের কাছে তাদের যে সহযোগিতা আমরা অঙ্গীকার করেছে, রাষ্ট্র অঙ্গীকার করেছে, সরকার করেছে, সেটা এখনও ঠিকঠাক মতো পৌঁছায়নি। সরকার অনেকগুলো ব্যর্থতা আছে। এটা কি খুব কঠিন কাজ ছিল? সরকার অনেকগুলো ব্যর্থতা আছে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এটা একটা বড় ব্যর্থতা, এবং এটার কোনো যৌক্তিকতা নেই, এবং এটা
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা তো আগে 15 বছর অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিলাম। আপনি হয়তো জীবনের ঝুঁকি নিয়ে মানে সবসময় একটা ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু এত এত অস্বস্তি সাধারণভাবে নাগরিকদের মধ্যে তো এরকমভাবে ছিল না যেটা এখন তৈরি হচ্ছে। একটা পুলিশ ফোর্স, রাষ্ট্র চালাতে হলে পুলিশ লাগে, তার আপনি মরাল স্ট্রেংথটা এখনও। হ্যাঁ, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের বড় ব্যর্থতা আছে নিঃসন্দেহে। তবে এ ব্যাপারে কিছু যৌক্তিকতাও আছে। কারণ এই ধরনের একটা অভ্যুত্থানের পরে অনেক রকম যে অন্যায় অবিচার, ওই যে মানুষ আইন হাতে নেয়, কিংবা অনেক রকম ওই যে পরিস্থিতির সৃষ্টি হয় যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং আমাদের কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তার একটা বড় কারণ হলো আমাদের পুলিশ প্রশাসন ভেঙে গিয়েছে। পুলিশ তো সব পালিয়ে গিয়েছে, এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অধিকাংশই পালিয়ে গিয়েছে, এবং পুলিশ বাহিনীর একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছে। এবং আমাদের এই প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসনিক যন্ত্র, প্রশাসন ক্যাডার বাইরেও যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তাদেরও একটা বিরাট অংশ কিন্তু সেই ফ্যাসিস্ট রেজিমের তারা অনুগত ছিল, এবং তারাও সেই সকল অপকর্মের সাথে যুক্ত ছিল, এবং তারা অনেকভাবে যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে কিংবা অসহযোগিতা করেছে। এবং তার বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আমাদেরকে উস্কানি দিচ্ছে, এবং সাথে সাথে যারা পালিয়েছে যে স্বৈরাচার, তারাও বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা চরম প্রতিকূল পরিস্থিতি। এই চরম প্রতিকূল পরিস্থিতিতে হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি ঘটেনি, এবং এখানে ব্যর্থতা আছে। তবে আমি আশা করব যে তারা এই দিকে মনোযোগ দেবে এবং সর্বশক্তি নিয়োগ করবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের প্রত্যেকের সম্মানের, আমরা সবাই তাকে ভালোবাসি। তিনি আমাদের জন্য অনেক গৌরব এনে দিয়েছেন নিঃসন্দেহে, এবং হি ইজ এ গ্রেট ম্যান। যদিও ম্যান কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, এবং সারা পৃথিবীতে মানুষ তাকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, তার কথা শুনতে চায়। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগ পর্যন্ত লাইন দিয়ে থাকতেন, সেটা তো আমরা জানি। এবং যা কিছু নিন্দা সমালোচনা যেটা হয়েছে দেশের অভ্যন্তরে বাংলাদেশে হয়েছে, এবং তিনি দায়িত্ব নিয়েছেন, সবাই হাঁপ ছেড়ে বেঁচেছেন যে আমাদের সামনে কোনো আসলে অপশানও ছিল না তিনি ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাকে গোটা পৃথিবী চেনে একজন লিবারেল ডেমোক্রেটস হিসেবে। আপনার কি মনে হয় যে তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন, সেই সরকারের সময় সেই লিবারেল ডেমোক্রেটসের যে তকমা বা ইমেজ, সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের যে পরিস্থিতি, একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে, যেখানে সব প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এবং শুধু প্রফেসর ইউনূসের কথাই আমি বলছি না, আমি সামগ্রিকভাবে বাংলাদেশের কথাও বলছি। এবং বাংলাদেশের কথা আমি যতটুকু দেখেছি এবং যতটুকু দেখছি, উনি সাধ্যমতো চেষ্টা করছেন, এবং উনি সফল হচ্ছেন সব বলা যাবে না, কিন্তু সেটা তিনি নিজেও দাবি করছেন না। হ্যাঁ, তিনি নিজেও দাবি, যদিও পারিষদবর্গ মনে করেন, বাট তিনি নিজে অন্তত নিজে দাবি করছেন ওইটুকু সততা বজায় রেখেছেন। এবং তিনি বলছেন তাকে সমালোচনা করার জন্য, এবং মানুষ সমালোচনা করছে, এবং এই সমালোচনা করারও এই যে সুযোগ, এটাও কিন্তু গণতান্ত্রিক বৈশিষ্ট্যের একটা অন্যতম। আপনি বিশ্বাস করেন যে মানুষ খুব স্বস্তিতে শান্তিতে সমালোচনা সবটা করতে পারে? আমরা তো একটা ভয়ের সংস্কৃতিতে ছিলাম, এখন ওই ভয়ের সংস্কৃতি, এখন মব জাস্টিস, এখন আগে যেমন আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি বিএনপির দালাল, জামাতের চর, এটা বলা হতো, এখনও তো একই জিনিস। আপনি এখন মানে যেই মানুষরা সাফার করলো গত 15 বছর, তারা এখন যখন এই সরকারকে নিয়ে কোনো কথা বলে বা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে নিয়ে কথা বলে, তখন সে হয়ে যায় ভারতের দালাল কিংবা স্বৈরাচারের দোসর। এবং এখন মব জাস্টিস, এই যে ট্যাগ কালচার, এখান থেকে তো বাংলাদেশের মধ্যে আমি এত ট্যাগের শিকার হয়েছি, যে বিভিন্ন রকম তকমা লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার করছে। মানে তাহলে আমরা কিভাবে বলবো যে আমাদের সেটা এখন কেটে গেছে? এটাই কিন্তু আমাদের বিবেচনা নেওয়া দরকার। অনেকগুলো আসছে বাইরে থেকে এবং সাতটা নিজেদের পক্ষ থেকে,
এবং যারা এগুলো করছে এখন তাদের অনেকে আবার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। হ্যাঁ, ওই যে না হলে তো সরকারকে কিছু বললেই এখন দুর্ভাগ্যবশত তেরে মেরে আসতো না আর কি। একটা বহিঃশক্তি, একটা তারা বদ্ধপরিকর এই সরকারকে ব্যর্থ করতে, এই সরকারকে অস্থিতিশীল করতে। না সেটা আমি মানছি, এবং একই সাথে আমাদের যে আমাদের পলাতক যেই স্বৈরতন্ত্র, আমি বুঝলাম তাদেরটা আমরা বুঝতে পারছি, এবং তারা যেটা করবে সেটাও স্বাভাবিক, সেটা আমরা মানছি। কিন্তু যারা আছেন এখন ক্ষমতাবান, তারা তাদের সমর্থক গোষ্ঠী যেভাবে এই কাজগুলো করছে, সেটাকে আপনি কি বলবেন? এবং করছে তো, আমি জানি না, আপনি হয়তো ফিল করছেন না, বাট হ্যাঁ করছে। অন্য যারা ওই মানে বলয়ের মধ্যে নেই, তারা সবাই ফিল করে। এখন যেখানে যে অপতথ্য, অপপ্রচার, যেখানে এটাই এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গিয়েছে, যে সরকারকে ঘায়েল করার, সরকারকে দুর্বল করার, এবং একই সাথে ওই যে তাদের পক্ষ থেকেও তাদের আমার প্রশ্ন ডক্টর মজুমদার, আপনার সঙ্গে আপনি বলছিলেন যে মত প্রকাশ, মুক্তভাবে কথা বলা যায়। আই এম শিওর আমি যখন আপনার সঙ্গে আজকে কথা বলছি, সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টসগুলো দেখা যাবে, ঠিক আওয়ামী লীগ আমলে যেরকম বট অ্যাকাউন্ট করে বা একই আর্টিফিশিয়ালি অনেক নেতিবাচক কমেন্টস করা যায়, আজকেও আমরা শুনবো, এবং সেগুলো অশালীন, অশোভন, এবং সেগুলো আমাকে আক্রমণ করি হবে, কারণ আমি আমাকে আক্রমণ করবে, আপনাকে হয়তো করবে না, কারণ আপনি কিছুটা ডিফেন্ড করছেন, আমি যেহেতু প্রশ্ন তুলছি আমাকে করবে। তাহলে আমি স্বাধীন বা আমি ডিফেন্ড করছি না, আমি আমার দৃষ্টিতে যে আপনার দৃষ্টিতে যেটা লজিক্যাল আপনি সেটা বলছেন, এবং আপনি একটু একজন ভালো মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সেটা বলছেন। আমি হয়তো যেহেতু আমার কাজটাই এটা, আমি সেই কাজটা করছি, কিন্তু এটা অনেকের সহ্য হবে না, যেটা 15-16 বছর সহ্য হয়নি আওয়ামী লীগের বা কিন্তু এখন যেটা পার্থক্যটা কি হলো, আমি সেটাই বলতে চাইছি। পার্থক্য আছে এখন, কিন্তু আমার বলছেন যে তার সমালোচনা করা যাবে, কিন্তু তার সমালোচনা মানে তার সরকারের সমালোচনা করলে সরকারেরই কোনো অংশ থেকে সেগুলো নিয়ে না, একটা পার্থক্য আছে অবশ্যই। যে এখন আমার বাড়ি আক্রমণ হবে না, আশা করি আপনার বাড়িও আক্রমণ হবে না, কিংবা আপনার এখন পর্যন্ত হয় না, কোনো কর্নার থেকে খালি বলে দিলেই হলো যে ওইখানে গিয়ে আক্রমণ করো, বলা তো হচ্ছে না মুখে, এখন পর্যন্ত ওই পর্যায়ে আমরা যাইনি। এখন অসহিষ্ণু যেখানে জানি, কিন্তু ধরেন কোনো পত্রিকার অফিসের সামনে এখানে সেখানে অনেক কিছুই তো হচ্ছে, বাংলাদেশে হচ্ছে না এইগুলো, এই ভবন ভেঙে দেওয়া হচ্ছে, ওইটা করা হচ্ছে। এখন এটাও যে আপনি, এটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা, ওই যে মত প্রকাশ 7-8 অগাস্ট না, এটা কিন্তু 6 মাস 7 মাস 8 মাস পরে মত প্রকাশের স্বাধীনতা একটা সীমা আছে। এখন মানুষ সীমা অতিক্রম করে যায়, তো এখন আপনি কোথায় লাগাম টানবেন, সেটার উপর নির্ভর করে আপনি এটাকে কিভাবে দেখছেন। যে তাদেরকে যদি প্রথমেই, এই যে যারা এইসব অপকর্ম করেছে, তাদেরকে যদি প্রথমেই বাধা দেওয়া হতো, তখন একরকমের সমালোচনা হইতো। পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনি যে 30 সেকেন্ডসে আপনার নিজের যেটা কিছু বলবার থাকে বলতে পারেন। 30 সেকেন্ডস ফর ইউ। আমরা শেষ করতে হচ্ছে। তো আমি যেটা বলতে চাই যে আমরা প্রফেসর ইউনূস যদি না আসতেন, আমরা বিরাট সংকটের নিপতিত হইতাম। তো আমি মনে করি আমাদের এই সরকারটাকে সফল করা দরকার, এবং এই সরকার যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারে, সেই জন্য আমাদের সকলেরই সেই দায়িত্বটা পালন করা দরকার। অন্যথায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমাদের যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, এবং আমরা যদি একটা গণতান্ত্রিক উত্তরণের পথে না যাই, তাহলে আমরা সবাই এর মাসুল দেব। এবং আমরা আমাদের যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে আমরা আমাদের যেন দায়িত্বটা পালন করি, এবং দায়িত্বশীলতার সাথে এটা পালন করি, যাতে আমরা আগামী বছর আমরা যেন বলতে পারি যে এদের আত্মত্যাগ, যারা আত্মত্যাগ করেছে, তারা এটা আমরা তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করি নাই, তাদের আত্মত্যাগের আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করছি একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। দর্শক কথা বলছিলেন, তিনি নিজে, আমি যদি ওই পরিচয়টা বলেছিলাম একটা ধাপ পর্যন্ত, কিন্তু তিনি নিজে বলছেন তিনি এখনও নাগরিক আন্দোলনের সামনের সারির মানুষ, আমরাও সেটা গ্রহণ করতে চাই। এবং একই তিনি নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের প্রধান, তিনি জাতীয় ঐকমত্য কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সক্রিয় সদস্য। নানা বিষয় নিয়ে কথা বলেছিলেন। উনি আশা করছেন
25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরাও মনে করি যে 25শে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া দরকার। এই নির্বাচনটা 26-27 হলেও হয়তো অনেকেই মেনে নিতেন, কিন্তু যে পরিস্থিতির মধ্য দিয়ে গত কয়েকটা মাস বাংলাদেশ পার করলো তাতে সেটা এখন অনেকেই চাইবেন না। সবচেয়ে বড় কথা, ডক্টর মজুমদার বলছিলেন যে সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব, সরকারকে সহযোগিতা করা দরকার এবং সরকারের সাফল্যটা দরকার। একটা সরকার তখনই সফল হয় যখন তার সীমার মধ্যে থাকা মানুষগুলো সন্তুষ্ট থাকে। সেই সরকার কি আসলে সফল সরকার বলা যায়? সরকারের সাফল্য এটা নয় যে তিনি যা চাইবেন আর আমাদেরকে সেটাই সমর্থন করতে হবে, সেখানেই হাততালি দিতে হবে, প্রশংসা করতে হবে, সেটা সরকারের সাফল্য নয়। আমি বিশ্বাস করি যে ডক্টর মজুমদার সেটাই বুঝিয়েছেন যে জনগণ যেন সন্তুষ্ট হয় সেরকম একটা সরকার, এবং সেই জন্য যেটুকু সহযোগিতা দরকার সেটুকু সহযোগিতা। কিন্তু এই ধারণাগত পার্থক্য আমাদের সমাজে, রাষ্ট্রে আছে, সেটা যেন আমরা পরিষ্কার রাখি মাথায়। সব কথার মূল কথা যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সফল হোক, সেটা আমাদের সকলের চাওয়া, এবং আমরা বিশ্বাস করতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই সেটা হবে। কিন্তু একই সঙ্গে অনেক সংশয়ের জায়গা তৈরি হচ্ছে, সেই সংশয়গুলো কিন্তু তাদেরকেই দূর করতে হবে। আমার সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।